রবি ঠাকুর কি বাঙালিকে বাঁচাবেন নাকি বাঙালিকে বাঁচাতে হবে রবীন্দ্রনাথকে? বাঙালির প্রাচীর কি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি বাঙালিকে প্রাচীর হয়ে রক্ষা করতে হবে রবীন্দ্রনাথের জন্য? নমস্কার, আমি অরিন্দম চট্টোপাধ্যায়। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব 163তম জন্মদিনের প্রাককালে বাঙালির প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের কি কি হাতছাড়া হয়েছে বাঙালির। শুনতে হয়তো একটু খটোমটো লাগছে। ধরা গেল নোবেল, ধরা গেল বিশ্বভারতী, ধরা গেল রবি ঠাকুরের গান, যা বাঙালি একান্ত নিজের বলে মনে করে। তা কি সত্যিই আছে বাঙালির কাছে? 25শে মার্চ 2004 এই তারিখটা বাঙালির কাছে একটি কালো দিন, কারণ এই দিনই বিশ্বভারতীর সিকিউরিটি ভল্ট থেকে চুরি হয়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদকটি। এই চুরি নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। আমরা এমনই এক জাতি, যে জাতি তার নোবেল পদক প্রাপ্ত কবির পদকটিকে আগলে রাখতে পারেনি। এই চুরি হওয়ার 6 দিন বাদে এই ঘটনার তদন্ত করতে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। দিন কেটে গেছে, মাস কেটে বছর এসেছে, বছর ঘুরে আবারও এসেছে রবীন্দ্রনাথের জন্মদিন। কিন্তু বেশ কয়েকটা জন্মদিন অতিক্রান্ত হলেও পদক খুঁজে পাওয়া যায়নি। অবশেষে 2007 সাল নাগাদ এই তদন্ত প্রায় বন্ধ হয়ে যায়। যদিও পরবর্তী সময় এই তদন্তকে সিআইডিকে দিয়ে করাবার বিষয় কিঞ্চিত আলোচনা হয়েছিল, কিন্তু বাস্তব বাঙালির হাতে রবীন্দ্রনাথের পাওয়া নোবেল পদকটি আর নেই। যদিও তার দুটি নকল প্রতিলিপি দেওয়া হয়েছে স্মারক হিসাবে, সেই স্মারক, সেই নকলটি রয়ে গেছে বাঙালির হাতে, কিন্তু আসল পদকটি কোথায় গেল তা আমাদের দেশের দুঁদে গোয়েন্দা এজেন্সিও খুঁজে বার করতে পারেনি। রবি ঠাকুরের নোবেল রাখতে পারিনি আমরা, সে পদক যে চুরি হলো আর খুঁজে পাওয়া গেল না। কিন্তু তার তৈরি বিশ্বভারতী 1913 সাল নাগাদ নোবেল পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর তার কয়েক বছর বাদে 1921 সালে তৈরি হয় বিশ্বভারতী। রবীন্দ্রনাথ নিজের প্রায় সমস্ত অর্থ, এমনকি নোবেল পুরস্কারের যে অর্থ, সেই অর্থ নিয়োজিত করেছিলেন বিশ্বভারতীকে তৈরি করতে। রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনিও এগিয়ে এসেছিলেন তার আশীর্বাদ নিয়ে। অর্থাৎ ঠাকুর পরিবারের অর্থে তৈরি হয়েছিল বিশ্বভারতী। ভারত স্বাধীন হলো 1951 সালে। এটি বিশ্বভারতীকে অধিগ্রহণ করলো কেন্দ্রীয় সরকার। ঘোষণা করা হলো বিশ্বভারতী একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। আপনি হয়তো ভাবছেন, ভালোই হলো, বিশ্বভারতী একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি হলো। হয়তো হলো, কিন্তু কতগুলো তথ্য আপনাকে জানাতে চাই। পশ্চিমবঙ্গে একটিও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আলাদা করে তৈরি হয়নি। স্বাধীনতার পরে একটিও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হয়নি। বিশ্বভারতী যা তৈরি হয়েছিল রবীন্দ্রনাথের দর্শনে, বিশ্বভারতী যা তৈরি হয়েছিল ঠাকুর পরিবার সহ আরও শুভানুধ্যায়ীদের অর্থে সাহায্যে, বিশ্বভারতী যেখানে নিয়োজিত হয়েছিল রবীন্দ্রনাথের নোবেল পুরস্কারের পাওয়া টাকা, সেই বিশ্বভারতীকে এক কথায় নিজের কাছে নিয়ে নিল, নিজের অধীনে নিয়ে নিল কেন্দ্রীয় সরকার। আবারও বাঙালির হাত থেকে চলে গেল দিল্লির হাতে বিশ্বভারতী। বাঙালির হাতছাড়া যেমন হয়েছে নোবেল, ঠিক এভাবেই বাঙালির হাতছাড়া হলো, বাঙালির নিয়ন্ত্রণ থেকে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে চলে গেল বিশ্বভারতী। আপনি ভাবছেন মন্দ কি? কয়েকটা গল্প বলি, কয়েকটা সাম্প্রতিক ঘটনার গল্প, যে গল্পগুলো শুনলে আপনি হয়তো বুঝতে পারবেন, আপনার ভাবনায় হয়তো রসদ দেবে কেন কেন্দ্রীয় নিয়ন্ত্রণে চলে যাওয়া বিশ্বভারতীকে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীকে বাংলার হাতছাড়া, বাঙালির হাতছাড়া হয়েছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতিকালে প্রাক্তন হয়ে যাওয়া বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী রবীন্দ্রনাথকে নিয়ে কিছু মন্তব্য করেন। এক এক করে আপনাদের মন্তব্যগুলোকে মনে করিয়ে দিতে চাই, তাহলেই বুঝতে পারবেন আসলে কেন নোবেলের মতোই বিশ্বভারতীও বাঙালির নিয়ন্ত্রণে নেই, বলা ভালো বাঙালির হাতছাড়া হয়েছে। আমরা ভিডিওর শুরু যখন করেছিলাম একটা কথা বলেছিলাম যে রবীন্দ্রনাথ কি আজকে বাঙালিকে বাঁচাবেন, নাকি বাঙালি একে অপরের হাত ধরে
প্রাচীর তৈরি করে, বাঙালির প্রাচীর তৈরি করে রবীন্দ্রনাথ তথা রবীন্দ্র চেতনাকে বাঁচিয়ে রাখবে। কেন এই কথা বলেছিলাম তার একটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আগেই বলেছি বিশ্বভারতী একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। আপনাদের জানিয়ে রাখি, কেন্দ্রীয় যে কোনো বিশ্ববিদ্যালয়ে আচার্য হন সেই সময় যিনি ভারতের প্রধানমন্ত্রী থাকেন, অর্থাৎ ভারতের সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান আচার্য ভারতের বর্তমান প্রধানমন্ত্রী। আচার্য ঠিক করেন কে উপাচার্য হবেন। যে উপাচার্যকে নিয়ে সাম্প্রতিককালে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে তিনি বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তাকে নিয়ে বহু বিতর্ক হয়েছে। রবীন্দ্রনাথ, শান্তিনিকেতন, তার প্রথা, এই নিয়ে তার বিভিন্ন মন্তব্য বিভিন্ন সময় আলোড়ন ঝড় তুলে দিয়েছে, সমালোচনা হয়েছে, মানুষ বিরক্ত হয়েছেন, ধিক্কার জানিয়েছেন। কেন এই কথাগুলো বলছি? তার কারণ এই যে বলছি বিশ্বভারতী বাঙালির হাতে নেই। আসলে যে রবীন্দ্র চেতনা বাংলার মাটি, বাঙালি, বাংলা ধারণ করে, সেই চেতনা, সেই কানেকশন কিন্তু বাংলার বাইরে অন্য প্রদেশের মানুষের গড়ে ওঠা সম্ভব নয়। কারণ রবীন্দ্রনাথ বাংলার মাটির সঙ্গে, বাংলার চেতনার সঙ্গে আষ্টে পৃষ্ঠে যুক্ত। এই যে বলছিলাম বিতর্কের কথা, শান্তিনিকেতনকে ঘিরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে নিয়ে বিতর্কের যে কথা, তার একটা ঘটনা আপনাদের মনে করিয়ে দিতে চাই। আপনারা জানেন সকলেই, আগেই বলেছি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা দিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে। যখন এই ঘোষণা হয় তখন বিশ্বভারতীতে 3টি পাথরের ফলক তৈরি করা হয় এই উপলক্ষে। সেখানে আচার্যর নাম ছিল, উপাচার্যর নাম ছিল, আরও 2-1জনের নাম ছিল, কিন্তু লক্ষণীয়ভাবে সেই 3টি ফলকেই যার নাম ছিল না তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। একথা বাস্তব, একথা সত্য, একথা মিডিয়ায় প্রকাশিত। সেই ছবি যখন সামনে আসে, সোশ্যাল মিডিয়া, সংবাদ মাধ্যমে যখন সেই ছবি ছড়িয়ে পড়ে যে দেখো বাঙালি, চোখ মেলে দেখো যে রবীন্দ্রনাথ বিশ্বভারতী তৈরি করেছিলেন, ইউনেস্কোর এই ঘোষণার ফলক যখন তার উত্তরসূরিরা তৈরি করছেন, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নামটিই নেই। বিতর্ক শুধু যে এটা তা নয়, বিতর্ক আরও আছে। কখনো এই উপাচার্য মহাশয় রবীন্দ্রনাথকে শান্তিনিকেতনে বহিরাগত বলেছেন। তিনি অবশ্য ব্যাখ্যাও দিয়েছেন যে রবীন্দ্রনাথ তো আসলে শান্তিনিকেতনের মানুষ নন। রবীন্দ্রনাথ শুধু শান্তিনিকেতনের মানুষ তা নন, রবীন্দ্রনাথ শুধু শান্তিনিকেতনের হৃদয়ে বসে থাকেন নয়, এই উপাচার্যর হয়তো সেই চেতনাই নেই। রবীন্দ্রনাথ আসলে বাংলার হৃদয়ে বসে থাকেন, যেখানে বাংলা ভাষা উচ্চারিত হয় সেখানেই রবীন্দ্রনাথ থাকে। কখনো রবীন্দ্রনাথকে অশিক্ষিতও বলা হয়েছে, বলেছেন এই উপাচার্য। এটা আসলে উপাচার্যকে সমালোচনা করার জন্য তৈরি হওয়া ভিডিও নয়, এটা আসলে এই বার্তাটা দেওয়া, এই আলোচনাটাকে তুলে ধরার ভিডিও। যেমন আমাদের হাতে নোবেল প্রাইজটি নেই, তেমনি তার সেরা সৃষ্টিটিকে, তার সে দর্শনের চূড়ান্ত বহিঃপ্রকাশ যেখানে হয়েছে শান্তিনিকেতনের মাধ্যমে। শিক্ষার সঙ্গে রবীন্দ্রনাথের যে ইন্টারাকশন, যে সম্পর্ক, যে দর্শন, তার যে চেতনার বিকাশ, তার যে চেতনাকে ছড়িয়ে দেওয়ার যে তীর্থক্ষেত্র, যে শিক্ষাক্ষেত্র, সেই বিশ্বভারতীও কিন্তু বাঙালির নিয়ন্ত্রণের বাইরে। এরপর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি রবি ঠাকুরের গান। আপনারা হয়তো ভাবছেন রবি ঠাকুরের গান আবার বাঙালির হাতছাড়া হলো কবে? বাঙালি তো সুখে, দুঃখে, আনন্দে, উৎসাহে, উৎসবে সবসময় রবি ঠাকুরের গানকে নিজের করে নিয়েছে। সে গুনগুন করে রবি ঠাকুরের গান সবসময় গায়। তাহলে তার অধিকার আবার বাঙালির হাত থেকে চলে গেল কেমন করে? বাঙালির হাত থেকে রবি ঠাকুরের গানও চলে গেছে। অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য। আপনি ইউটিউবে রবি ঠাকুরের যে গানগুলি শোনেন, তার মাধ্যমে যে পয়সা উপার্জন হয়, সেই পয়সা কার কাছে যায়? আপনারা জানেন যে রবীন্দ্রনাথের গানের, কবিতা, লেখাপত্র সমস্ত সৃষ্টির উপর থেকে কপিরাইট উঠে গেছে। তাহলে এই গান শুনে যে পয়সাটা উপার্জন হয়, সেই পয়সাটা কার কাছে যায়? এই ডিজিটাল ফরম্যাটে আমরা গান শুনি এখন, এই ডিজিটাল ফরম্যাটে রবি ঠাকুরের গান শোনার পর যে পয়সাটা তৈরি হয় সেটা কার কাছে যায়? বাঙালির কাছে? আগে না। এই পুরো গান শোনার ফলে উৎপাদিত সম্পদ, এর থেকে সমস্ত প্রফিট যায় গোয়েঙ্কাদের হাতে। আপনি অবাক হচ্ছেন, অবাক হওয়াটাই স্বাভাবিক। আপনি হয়তো কোনোদিন ভাবেননি যে রবীন্দ্রনাথের গান শুনে আপনি যখন রাতে ঘুমোতে যান বা ভোরবেলা ঘুম থেকে ওঠার পর যখন আপনি আপনার প্রাণের রবি ঠাকুরের গান শোনেন, আপনি আসলে প্রতিবার প্রতিটি গান শোনার মাধ্যমে
যে পয়সাটা দেন তার মধ্যে থাকা বিজ্ঞাপন থেকে যে পয়সাটা ওঠে সেই পয়সাটি পায় সারেগামা নামক একটি কোম্পানি। এই সারেগামা কোম্পানিটিকে পরিচালনা কারা করেন? আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ অফ কোম্পানিজের একটি কোম্পানি সারেগামা। অর্থাৎ আপনি যত গান শোনেন তত পয়সা গিয়ে জমা পড়ে না কোনো বাঙালি কোম্পানি কিংবা কোনো বাঙালি শিল্পীর পকেটে নয়, গিয়ে জমা পড়ে আরপি জি গ্রুপের কাছে। এইভাবেই যে রবীন্দ্রনাথের সৃষ্টি, আমি ভাবছি আমরা তো সেই সৃষ্টিকে জড়িয়ে বেঁচে আছি, সেই সৃষ্টিকে আষ্টে পৃষ্ঠে বেঁধে নিয়ে বেঁচে আছি, সেই সৃষ্টিকে বুকে নিয়ে বেঁচে আছি। আসলে তার থেকে রোজগার করছে অন্য কেউ। আপনি চাইলেই আপনার ইউটিউবের কোনো ভিডিওতে একটি রবীন্দ্রসঙ্গীত জুড়ে দিতে পারেন না, সেটিকে স্ট্রাইক করে দেওয়া হবে, কারণ তার কপিরাইটটি অন্য কারো কাছে, তিনি কোনো বাঙালি নন। এখন উপায় কি? তার উত্তর আপনারা দেবেন কমেন্টে, কারণ এই ইন্টারঅ্যাকশনটাও জরুরি। এই ইন্টারঅ্যাকশন করলে আপনাদের মতামতগুলো আমরা জানতে পারবো, বুঝতে পারবো। আমিও ঋদ্ধ হব, আপনিও সমৃদ্ধ হবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।